ফিজার অবাক চাহনি, মিনির আহ্লাদি স্বর আর গুফরান সিদ্দিকীর মুখ গোজ করে বসে থাকা সবটাই তাসনিয়াকে যতটা না অবাক করেছে ততটাই অবাক করেছে আগন্তুকের আচরণ দেখে। তার পরিচয় জানার জন্য কারো মুখে কিছু শোনার প্রয়োজন হয়নি তার। মিনি আর গুফরান সিদ্দিকীর সাথে তার কথার ধরন দেখে সবটা বুঝতে পেরেছে সে। এটাও বুঝতে পেরেছে সে কোনো বিপদে পড়ে এখানে এসেছে, তাই যত সম্ভব নিজেকে সামলে রান্নাঘরের চায়ের পানি দিল চুলায়। ফিজা এসে উকি দিয়ে চাইল, তাকে দেখে ঘাড় ফেরাতেই ফিজা আমতা আমতা করে বলল, ছোট ভাবি, ভাইয়া তোমাকে ডাকছে। যাচ্ছি। তাসনিয়া ঘরে যেতেই দেখলো গুফরান অবিরত পায়চারি করছে। তাকে দেখা মাত্রই থামল, কিছুক্ষণ নীরবতা পালন করে জানতে চাইল, শনিবার পর্যন্ত কি থাকা যায় না? না, যায় না। এদের মধ্যে অনেক কামাই হয়ে গেছে। পিজা থাকছে, রান্নাবান্নার কোনো অসুবিধা হবে না। বাড়ির সবাই জিজ্ঞেস করলে কি বলবে? একই কথাই বলবো। তাসনিয়া বলল। গুফরান চুপ থাকলো। অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে রাখা তাসনিয়ার মুখে চোখে কপালে আঙুল বুলিয়ে বলল, রোহিণী সরকার আসাতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই, কারণ তোমার জানা আছে ওর সাথে মিনি কিংবা আমার। আমি যাকে চিনি না তাকে নিয়ে মাথা ঘামাতে পছন্দ করি না। গুফরানও এটাই জানত। তানজিম যথেষ্ট বুদ্ধিমতী, তার কাছ থেকে অহেতুক প্রতিক্রিয়া সে পাবে না রোহিণী সরকারের আগমনে। যেহেতু সে বিপদে পড়ে এসেছে সেহেতু তাকে যতটা সম্ভব একটা ফয়সলা করে তাকে বিদায় করা উচিত। মিনির মা হয়ে ওঠার সংযমী তাসনিয়া তানজিম বিষয়টা হজম করতে পারলেও গত কয়েক মাসের ব্যবধানে গড়ে ওঠা প্রেমিকা সত্তা তা নিশ্চয়ই সহ্য করতে পারবে না। অতএব ঝামেলা থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। মিনি বহুদিন পর মাম্মামকে পেয়েছে। তার দেয়া অনাদর অবহেলাগুলো ছোট্ট মনটা মনে রেখে দিতে পারেনি। তার মায়ের কষ্ট দেখে সেও বিচলিত হয়ে পড়েছে। কোলে ওঠে গলা জড়িয়ে ধরে, কি হয়েছে, এতদিন কোথায় ছিল, কেন তাকে ছেড়ে গেল, কেন বাবাকে ছেড়ে গেল, তাকে কি মনে পড়ে না? এই সমস্ত প্রশ্ন এক নাগারে করে গেল তার জন্মদাত্রীকে। ফিজা অনেকবার হাত বাড়িয়ে তার কোলে ডেকেছে, কিন্তু সে এলো না। ফিজা ভীষণ রাগান্বিত হয়ে বলল, সরি রোহিণী সরকার, তুমি কি অন্য কোথাও যেতে পারতে না? কেন এখানেই আসতে হলো তোমাকে? রোহিণী নিরুপায় হয়ে বলল, আমি গোফরানের অনুমতি নিয়ে এসেছি, বিশ্বাস না হলে জিজ্ঞাসা করো। রাতের বেলায় একটা মেয়ে মানুষ তার কাছে সাহায্য চাইলে, বিশেষ করে তার মেয়ের মা, তখন সে কি ফিরিয়ে দিতে পারবে? তুমি সুযোগটাকে কাজে লাগিয়েছো। তোমার চাইতে বেশি তো ভাইয়াকে কেউ চেনে না। তুমি জানতে ভাইয়া কখনো এতটা কঠোর হতে পারবে না তোমার সাথে, তাই তুমি সবটা ভেবে এখানে এসেছো। তুমি কি জানো না এখানে ভাইয়ার সদ্য বিবাহিত বউ আছে? রোহিণী সরকারের মুখটা তখন দেখার মতো হয়েছিল। সে কেন গুফরানের অনেক দূরের আত্মীয় স্বজনরাও এখনো জানে না মিনের একটা মায়া এসেছে। বিয়েতেও 7-8 জন উপস্থিত ছিল। রোহিণী সরকার চুপ করে বসে রইল। কিছুক্ষণ আগে মিনির সমবয়সী যে ছেলে বাচ্চাটাকে দেখেছিল সে কে তাহলে? মিনি আসো, খাবে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, চলো। মিনি তার মায়ের গলা জড়িয়ে ধরে বসে রইল, মুখ গুমরা করে। মায়ের মুখের দিকে এক পলক তাকালো। ফিজা বলল, তুমি নিশ্চয়ই তোমার মেয়েকে অতটাও ভালোবাসো না, প্লিজ ওকে নামিয়ে দাও। রোহিণী তার কথার জোরাজোরিতে নামাতে চাইলেও মিনি নামল না। রেগে মেগে ফিজাকে বলল, আমি মামামের সাথে খাবো, তুমি পচা। ফিজা তাকে রোহিণীর কাছ থেকে কেড়ে নিতে চাইলে রোহিণীকে শক্ত করে ধরে রেখে কেঁদে উঠল মিনি। রোহিণী বলল, থাক, আমি তো চলে যাব। থাকুক না কিছুক্ষণ। যাবে, কিন্তু এখন তো চাচ্ছ না। ওকে বুঝিয়ে কোল থেকে নামিয়ে দাও প্লিজ। আমি তোমার উপস্থিতি যতটা সহ্য করতে পারছি না তার চাইতে বেশি অসহ্য লাগছে মিনিকে কোলে নিয়েছো বলে। ফিজার কথার আঘাতে রোহিণী মিনিকে বোঝালো, কিন্তু মিনি নামবে না। আর ঠিক তখনই দরজার পাশ দিয়ে ঘরের গিন্নিকে যেতে দেখলো রোহিণী। আর একটু দেখতে ইচ্ছে করছিল, কিন্তু ফিজার সামনে থাকায় সে ইচ্ছেটুকুকে দমিয়ে রাখল। কিন্তু এই অল্প দেখায় তার অনেক কিছু মনে হয়েছে। গুফরান এসে বলল, মিনি তোমার মায়ের কাছে যাও, ফিজা ওকে নিয়ে যা, ওর সাথে জরুরি কথা আছে। ফিজা বলল, ও আসছে না কিছুতেই। গুফরান হাত বাড়িয়ে বলল, মিনি এসো। মিনি কেঁদে উঠল মাকে ধরে রেখে। তার অবুঝ মন কিছুতেই বুঝতে চায় না এই মায়ে একদিন তাকে ফেলে রেখে চলে গিয়েছিল।
ফিজা রেগে চলে গেল সেখান থেকে। সে গুফরান সিদ্দিকীর জীবনে তৃতীয় মানুষ, আর গুফরান সিদ্দিকী তার জীবনে তৃতীয় মানুষ। এই সত্যটুকু সে মনে প্রাণে স্বীকার করে গুফরান সিদ্দিকীর সাথে যতটা না সে জড়িয়ে পড়েছিল, তার চাইতে বেশি জড়িয়ে পড়েছিল মা পাগল মেয়েটার সাথে। গুফরান সিদ্দিকীর আদর্শ স্ত্রী হওয়ার কোনো তাড়া না থাকলেও মিনির মা হয়ে ওঠা তার কাছে একটা চ্যালেঞ্জের মতোই ছিল। শুরু থেকে এই চ্যালেঞ্জে নিজেকে জয়ী মনে হলেও নিজের মাকে পেয়ে মিনির আনন্দ, আহ্লাদ, আবার মাকে হারিয়ে ফেলার ভয়ে কান্নার ঝংকার সবটাই তাসনিয়াকে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে চাইলেই মা হওয়া যায় না। নিজেকে বারংবার বুঝ দিয়ে যাওয়া ভেতর সত্তার কাছ থেকে সংযমী মন এবার কোনো আশা পায়নি, কোনো সান্ত্বনা পায়নি। গুফরান সিদ্দিকীর জীবনে সেই এখন বর্তমান, সেই ভবিষ্যৎ, এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিলেও মিনির মা হিসেবে তার জায়গাটা নিছকে একটা প্রয়োজন ছিল, তা সে ভালো করেই বুঝেছে। একজন স্ত্রী কিংবা প্রেমী পড়া প্রেমিকার মন নয়, একজন মায়ের মনটা তখন ভীষণ রকম হিংসা আর ঈর্ষায় জ্বলছিল ভেতরে ভেতরে। মিনির আদরে কণ্ঠস্বর যতই কানে আসছিল, মায়ের গলা জড়িয়ে ধরে বসে থাকা মিনির সেই দৃশ্যটুকু যতবার চোখে ভাসছিল, ততবারই তাসনিয়ার চোখ জলে ভাসছিল। আর মনে পড়ছিল বিগত দিনগুলির কথা। ওই বয়সী একটা বাচ্চা তারও আছে বলেই হয়তো মা ছাড়া মিনির কষ্টগুলো সে অনুধাবন করতে পেরেছিল খুব সহজেই। একজন বাবাহীন সন্তানের চাইতে মাহীন সন্তানের বেড়ে ওঠা আরও ভয়ঙ্কর কষ্টের। সেই ভয়ানক কষ্ট আর আঘাতে জর্জরিত মায়ের অনাদর অবহেলায় পতিত মেয়েকে তার আপন করতে তাই দেরি হয়নি। অথচ আজ মনে হচ্ছে সব বৃথা চেষ্টা ছিল। একজন স্ত্রী কিংবা প্রেমিকার হিংসাত্মক মন যতটা না হিংস্র, মায়ের হিংস্র রূপটা তার চাইতেও বেশি ভয়ঙ্কর। তা স্বচক্ষে দেখেছিল ফিজা আর গুফরান। এতদিনের চেনা জানার দরুন তাসনিয়া তানজিমের কান্নাচাপা মুখটা বেশ চেনা হয়ে গিয়েছিল গুফরানের। সেই কান্নাচাপা মুখটাকে স্বাভাবিক রেখে সরাসরি রোহিণী সরকারের কোল থেকে মিনিকে নিজের কাছে ডাকার পরেও মিনি আসতে না চাইলে গালে ঠাস ঠাস করে চর বসিয়ে রোহিণীর কোল থেকে তাকে কেড়ে নিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিয়েছিল সে। ফিজা বেশ খুশি হয়েছিল, আর গুফরান শুধু চেয়ে রইল। স্ত্রী আর প্রেমিকার কাছে তার নিজের জায়গাটা পাকাপোক্ত না হলেও মা হিসেবে তাসনিয়া তানজিম তার চাইতেও এগিয়ে, তা আরও একবার স্বচক্ষে দেখার পর বড়সড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ওকে ওভাবে মারলো আর তুমি বসে বসে দেখলে? গুফরানের উত্তর, মেয়ে আমার একার না। রোহিণী সরকার পরপর ঘটনাগুলোর দরুন নিজের জায়গা এবং আসন্ন বিপদের কথা ভুলেই বসেছিল। যেন সে এখনও সত্যি মিনির মা, এখনও গুফরান সিদ্দিকীর স্ত্রী। নিজের প্রতিক্রিয়া দেখে বারংবার অবাকি হচ্ছিল সে। এমন ঘর কোনো জীবনযাপন সে কখনোই খুশি ছিল না। বাচ্চা পালা, ঘর সংসার, স্বামী সেবা এইসব কখনোই তার জীবনের লক্ষ্য ছিল না। অথচ আজ মনে হচ্ছে একজন নারীর জীবনের অস্তিত্ব স্বামী, সংসার আর সন্তান। মিনি ভীষণ কাঁদছিল, মায়ের কাছ থেকে কেড়ে আনার দুঃখে নয়, তার সামনে বসে অনবরত কেঁদে যাওয়া তার নতুন মাকে দেখে। নিজে মেরে আবার নিজেই কাঁদছে কেন? বিন্দির বিয়ে ঠিক হওয়ায় সে কাজে আসতে পারবে না জানিয়েছিল রোহিণীকে। বিন্দি গত 2 বছর যাবৎ কাজ করছে তার বাড়িতে। শহরের সুপরিচিত বিউটিশিয়ান, এক্সপার্ট অ্যান্ড ফ্যাশন ডিজাইনার হিসেবে রোহিণী সরকারের মতো ব্যস্ত মানুষ বিন্দির মুখ থেকে কথাটা শুনে বিরক্ত হয়ে চড়াও হয়েছিল ভীষণ। চিৎকার চেঁচামেচি করার পর বিন্দিকে মাসের অর্ধেক টাকার বিষয়টা অস্বীকার করেছিল। পরে বিন্দির কান্না অনুরোধের পর সন্ধ্যায় বাসায় আসতে বলেছিল। সে তখন টাকা দিয়ে দিবে। সন্ধ্যায় বাড়ি ফেরার পর সে অন্যান্য কাজে ব্যস্ত থাকার দরুন তার মনেই ছিল না যে বিন্দির আসার কথা ছিল। রাত 2টোর দিকে তার বিড়ালটা হঠাৎ ভীষণ শঙ্কিত হয়ে ডাকা শুরু করলে সে আওয়াজ অনুসরণ করে গেস্ট হাউসে যেতেই দেখল বিন্দির লাশ পড়ে আছে সেখানে। কেউ হয়তো ছুরিকাঘাতে মেরেছে। এইসব দেখার পর রোহিণী আগা 5 তলা না ভেবে বাসা ছেড়ে পালিয়েছে তার মায়ের বাসায়। সে জানে দোষটা তার উপরেই আসবে। মা বলল এই মুহূর্তে তাকে গুফরানই সাহায্য করতে পারে। সেখানে বসে গুফরানকে ফোন করলেই সে জানালো সে রাঙামাটিতে। আর কোনো উপায়ন্তর না দেখিয়ে রাঙামাটিতে ছুটে আসতে হয়েছে তাকে। প্রাক্তন স্ত্রী নয়, মিনির মা হিসেবে অনুরোধ করায় গুফরান সিদ্দিকী সেই অনুরোধ ফেলে দিতে পারেনি। তাকে অনুমতি দেওয়ার সময় তার ঘর করা মেয়েটির কথাও তখন মনে পড়েনি, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে তানজিমের মধ্যে কোনো ছেলে মানুষই নেই। এতদিনে সে আর যাই হোক তানজিমের বিশ্বাসটুকু ভালোই অর্জন করেছে।
পুলিশ আমাকে জানালো আপনার প্রাক্তন স্ত্রী এখানেই আছে। তার খোঁজ খবর পেলে যেন জানাতে ভুল না করি। তুমি ভাবতে পারছো এখন আমি চুপ করে থাকলে বিষয়টা কিভাবে দাঁড়াবে? সবাই মনে করবে আমি তোমাকে সাপোর্ট দিচ্ছি। কে কি মনে করবে তা তুমি কেয়ার করো? এটি যখনই আইনের প্রশ্ন হয় তখন হ্যাঁ আমি করি। 16 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করছি। সেখানে একজনকে খুন করে তুমি পালিয়ে এসে ভেবেছ আমি তোমাকে আশ্রয় দেব, তাও তুমি আমার প্রাক্তন স্ত্রী বলে। এটা ভাবলে কি করে? আমি আবারও বলছি, আমি খুনি হলে তোমার কাছে আসতাম না। আমি নির্দোষ, আমি নির্দোষ, তাই এসেছি। আমার মনে হয়েছে এই মতো অবস্থায় আমার কথা কেউ শুনবে না, শুধু শুধু তুমি শুনবে, আর তোমার কথা পুলিশ শুনতে বাধ্য। গুফরানের শক্তপোক্ত জবাব। সারা জীবন আমি তোমার প্রয়োজন ছিলাম, এখনও আছি। সেটা আজকেও তুমি প্রমাণ করে দিয়েছ। যদি বলি আমি তোমাকে কোনো প্রকার সাহায্য করতে পারবো না, তাহলে তুমি কি বলবে? কিচ্ছু বলবো না, কারণ আমি প্রয়োজন থেকে আর প্রিয়জন হতে পারবো না। তুমি নিজেই সব রাস্তা বন্ধ করে দিয়েছো। তুমি এটা পারলে, তাও একটা বাচ্চার মাকে। তাকে নিয়ে কোনো কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। আর যদি বলতেই হয়, দরজা খোলা আছে, বেরিয়ে যাও। ইতিমধ্যে তুমি আমার শান্তি নষ্ট করে দিয়েছ। কি চাও আর? মিনির বাবার কাছ থেকে কিছু চাওয়ার নেই। একজন আইনের রক্ষক হিসেবে চাইছি। তুমি প্লিজ পুলিশকে জানাও যে তুমি খুনটা করনি। বিন্দি বিন্দি আমার বাড়িতে কাজ করেছে 2 বছর যাবৎ। ও ভীষণ ভালো মেয়ে, কথা কম বলতো, চুপচাপ কাজ করতো, পারলে প্রয়োজনের চাইতেও বেশি করতো। ওরকমটা একটা মেয়ের সাথে আমার কিসের দ্বন্দ্ব থাকতে পারে, যার কারণে আমি ওকে খুন করব? সেটা তুমিই জানো। তুমি পরশু ওকে বেরিয়ে যেতে দেখেছ তোমার বাড়ি থেকে, যখন ও টাকা চাচ্ছিল। হ্যাঁ, সোজা চলে গিয়েছিল। তোমার বাসার চাবি আর কারো কাছে ছিল না, তাহলে কিভাবে বলছো খুনটা অন্য কেউ করেছে? কারণ কয়েকদিন আগে শওকত আমাকে হুমকি দিয়েছিল, বলেছিল আমার এমন অবস্থা করবে যাতে আমি আমার মুখ জনসমাজে না দেখাতে পারি। শওকত এখন কোথায়? জানি না, ওর দেখা সাক্ষাৎ আমি পাইনি, ফোনও পাইনি। ও কোথায় আমি জানি না। পুলিশ আমাকে তাড়া করেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না এই মুহূর্তে। কোনো অপরাধ না করে এভাবে পালানো উচিত হয়নি তোমার। তুমি নিজেই তোমার দিকে সন্দেহের তীর ছুঁড়ে দিয়েছ। এখন আমি কি করতে পারি? আমার মুখের কথা কেনই বা তারা বিশ্বাস করবে? তুমি ফিরে যাও, আমি তারপর দেখছি কি করা যায়। আমি ফিরতে পারবো না, সব প্রমাণ আমার বিরুদ্ধে যাবে। আমি নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। পুলিশ যদি এখানে চলে আসে তাহলে তোমাকে তাদের সাথে যেতেই হবে। কেসটা কোর্টে উঠলে লয়ার হায়ার করার দায়িত্ব আমি নিচ্ছি। তুমি সব সত্যি সত্যি বলবে। তুমি যদি নির্দোষ হও তাহলে তুমি ছাড়া পাবে, এটা আমি মেক শিওর করছি। রোহিণী দুহাতে মুখ ঢেকে বলল। তুমি এখনও আমাকে বিশ্বাস করতে পারছো না? তুমি সেই জায়গাটা রাখোনি। আজকে রাতটা ফিজার সাথে কাটিয়ে দাও, রাতের খাবার গেলে খেয়ে নিও। গুফরান উঠে চলে গেল। গিয়ে দেখলো ফিজা বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাসনিয়াকে ডাকাডাকি করছে। তাকে দেখে ফিজা রাগ করে চলে গেল। সে কয়েকবার দরজা ধাক্কানোর পর তাসনিয়া দরজা খুলে বেরিয়ে গেল। গুফরান দেখলো মিনি ঘুমিয়ে আছে বিছানায়। শিওরে বসে মাথায় হাত বুলিয়ে ডাকতেই মিনু জেগে উঠল। কেঁদে উঠতেই গুফরান তাকে কোলে তুলে জড়িয়ে ধরে বলল, তুমি মাকে কষ্ট দিয়েছো? না। কষ্ট না দিলে মা কেঁদেছে কেন? মা আমাকে মেরেছে। গুফরান হতাশ নিঃশ্বাস ফেলে বলল। কি করে বোঝাই? তাসনিয়া জুবরানকে খাইয়ে দাইয়ে ফিজাকে সবটা বুঝিয়ে দিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ল। ফিজা রোহিণীকে খাবার দিয়ে এসে গুফরানের কাছে যেতেই দেখলো মিনি আবারও ঘুমিয়ে পড়েছে তার কোলে। ফিজা বলল, এখানে এনে দেব? জুবরান কোথায়? ওর মা ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। গুফরান মিনির কপালে আদর করে বলল। ও ঘুমিয়ে পড়েছে, খাবে না বোধহয়, আমি ওকে নিয়ে যাচ্ছি। ফিজা বলল, তুমিও খাবে না? খিদে নেই। ঘরে গিয়ে মেঝেতে বিছানা করে শুয়ে পড়ল সে। মিনিকে তাসনিয়ার পাশে শুইয়ে দিয়েছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাবার পর যখন দেখলো তাসনিয়া মিনিকে বুকে টেনে নেয়নি, তখন তার কাছে নিয়ে এসেছে। মিনির মায়ের রাগ মিনিকেই ভাঙাতে হবে।
তারপর দিন তাসনিয়া চলে গেল জুবরানকে নিয়ে। রোহিণী থাকায় তাসনিয়ার সাথে কোনো উচ্চবাচ্য করেনি গোফরান। তাদের সম্পর্কের মধ্যকার জটিলতা সে কাউকে জানতে দিতে চায় না। মা চলে যাওয়ার পর মিনি চুপচাপ হয়ে গিয়েছে। রোহিণী ডাকলে কাছে গেলেও কোনো কথা বলল না। বাবা রাতে তাকে বুঝিয়েছে কে আসল মা। মাম্মা এসেছে কিন্তু তার জন্য নয়, আবারও চলে যাবে, কিন্তু মা কখনো যাবে না। কিন্তু জুবরানকে নিয়ে মা এইভাবে চলে যাবে এটা তার কল্পনাতীত ছিল। ভেবেছিল ফুপি মজা করে বলেছে মা তার উপর রাগ করে চলে যাচ্ছে, কিন্তু যখন দেখতে পেল গাড়ি চলে যাচ্ছে মা আর জুবরানকে নিয়ে, তখন পেছন পেছন অনেক দূর ছুটেছে সে। কিন্তু গাড়িটা আর থামেনি। তারপর কি ভীষণ একা লাগছিল তার। বন্ধু নেই, মা নেই, অথচ আগের মা আছে, কিন্তু তারপরেও আনন্দ নেই কোথাও। রোহিণীর কেসটা আদালতে উঠেছে। তাকে গ্রেফতার করার পর লয়ার হায়ার করেছিল গুফরান। আর তদন্ত থেকে বেরিয়ে আসে শওকত হোসেনের আসল রূপ। শওকতের সাথে রোহিণীর বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর আগে। গুফরান সিদ্দিকীর স্ত্রী থাকাকালীন শওকত হোসেনের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিল সে। ডিভোর্সের পরপরই বিয়ে হয়। আর সেই শওকতের লোকই বিন্দিকে মেরেছিল। শওকতের কাছে চাবি ছিল রোহিণীর ফ্ল্যাটের, আর সেটা কাজে লাগিয়ে তার লোকজন ফ্ল্যাটে ঢুকে অবস্থান করছিল রোহিণীকে মারার জন্য। কিন্তু ভুলবশত বিন্দি ঢুকে এসেছিল। তাদের সবাইকে দেখে ফেলায় ভয়ে চিৎকার দেওয়ার আগেই বিন্দিকে মেরে ফেলা হয়। লোকগুলোকে শওকত পাঠিয়েছিল মূলত রোহিণীর প্রাণ বধ করার জন্য। কেসের সমস্ত ঝামেলা মিটে যাওয়ার পর রোহিণীকে যখন ছাড়া হলো, গুফরানের প্রতি কৃতজ্ঞতায় তার চোখ দুটো চকচক করছিল। তার সমস্ত ভুলগুলো গুফরান সিদ্দিকী আঙুল দেখিয়ে বুঝিয়ে দিয়েছে সেদিন। আর এটাও বুঝিয়ে দিয়েছে গুফরান সিদ্দিকী তার জীবনে সঠিক মানুষ ছিল। নিজ হাতে নিজ দোষে নিজের সবটা সে হারিয়ে ফেলেছে। স্বামী, সংসার, সন্তান, গুফরানের স্পষ্ট জবাব। আশা করছি আর কখনো তুমি আমার পিছু নেবে না। না মিনির, একটা কথা মনে রেখো, মিনির একটা মা আছে, তাই মিনির তোমাকে কোনো প্রয়োজন নেই। আর তোমার? গুফরান সগর্বে বলল। সে শওকত হোসেনের বিপরীত। শওকত হোসেন তোমার জীবন শেষ করে দিতে চেয়েছে, আর সে আমাকে নতুন জীবন দিয়েছে। বুঝতেই পারছো এবার? রোহিণী ঝড়ো ঝড়ো করে কেঁদে উঠে বলল। আমাকে ক্ষমা করো। ছলনাময়ীদের ক্ষমা করা যায় না। তোমাকে সাহায্য করেছি এই কারণে, কারণ তুমি মিনির গর্ভধারিণী। ও যাতে কখনো বলতে না পারে আমার কারণে তার মা জেলে পচে মরেছে। আমার দয়াকে অন্য কিছু ভেবো না। যে গফরান সিদ্দিকী তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল সে সেদিনই মরে গিয়েছে, যেদিন তুমি ডিভোর্স লেটার হাতে পেয়েছো। আসি, তোমার সাথে আর কখনো দেখা না হোক। তার পথ আটকে ঝাপটে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে রোহিণী বলল। তোমার অভিশাপ লেগে গেছে, আমি শেষ হয়ে যাচ্ছি। তাসনিয়া সেদিন স্কুল থেকে ফিরছিল। ফার্মেসি থেকে বাবার জন্য ওরসালাইন আর পাশের দোকান থেকে জুবরানের জন্য কিছু চিপস, চকলেট নিল। ঘরের জন্য দুধ, চিনি, কফির প্যাকেট আর রাস্তার পাশে সবজির দোকান থেকে কয়েক পদের সবজি কিনে নিল। ফোনটা অনবরত বাজছিল। অবশেষে ফোনটা তুলে দেখল বাবা ফোন করেছে। কোথায় আছিস জিজ্ঞেস করছিলেন উনি। তাড়াতাড়ি ফিরছে আশ্বাস দিয়ে যে রিকশায় বসতে যাবে, ঠিক তখনই একটা লোক তাকে ডাকল। ডাকটা পুরনো তবে পরিচিত। তাসনিয়া ঘাড় ফেরাতেই দেখল শওকত হোসেন। কড়া মেজাজে বলল। তোমার বাবা তোশিবার সাথে দেখা করতে দেয়নি, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। তাসনিয়া চুপ করে চেয়ে রইল। রিকশায় বসে বলল। মামা চলুন। শওকত রিকশাটাকে হ্যাঁচকা টান মেরে আটকে রেখে বলল। উত্তর দাও। কোনো খুনির সাথে আমি আমার ছেলেকে দেখা করাতে চাই না। খবরদার খুনি বলবে না। 100 বার বলবো। তুমি যাবে নাকি পুলিশকে ফোন করব? ওরা আমার কাছে নাম্বার দিয়ে গেছে, তোমাকে পেলেই যেন ফোন করি। ভয় দেখাচ্ছিস আমাকে? দেখাচ্ছি, ভালোই ভালোই বলছি, পথ ছাড়ো। আমি একবার তোশিবার সাথে দেখা করতে চাই। তাসনিয়া রিকশা ছেড়ে হাঁটা ধরল। শওকত তার পেছনে পেছনে যেতে যেতে বলল। তুমি রোহিণী সরকারের পক্ষ নিচ্ছ? হ্যাঁ নিচ্ছি। তুমি জানো ও কত ডেঞ্জারাস মহিলা? নিজের স্বার্থ সিদ্ধির জন্য ও সব পারে। ও আমাকে ব্যবহার করেছে, তারপর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলেছে। তাসনিয়া থেমে কর্কশ গলায় বলল। ওই ডেঞ্জারাস মেয়েটার জন্য তুমি আমাকে ফেলে চলে গেছো। আমার অবুঝ বাচ্চাটার মন ভেঙেছো, আমার সব শেষ করে দিয়েছো। আমার পথ ছাড়ো,
নয়তো আমি এক্ষুনি গোফরান সিদ্দিকীকে ফোন দিব। শওকত গুফরানের নামটা শুনে অবাক হয়ে জানতে চাইল, তুমি ওই লোককে কীভাবে জানো? ও তো শুনছি রোহিণীর এক্স হাজব্যান্ড। তাসনিয়া দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বলল, আমার পথ ছাড়ো, নয়তো চিৎকার করব। ডিভোর্সের পরেও তাসনিয়াকে একই গেটাপে চলাফেরা করতে দেখেছে শওকত। ওকে দেখে কখনো মনে হয়নি ও অবিবাহিত কিংবা ডিভোর্সে, তাই হয়তো ওর বিয়ে হয়ে যাওয়ার বিষয়টা সে ধরতে পারেনি। আর তাছাড়া এতগুলো মাস সে কলকাতায় ছিল, বাংলাদেশে এসেছে ও জরুরি কাজে, আবারও পালিয়ে যাবে। কিন্তু একবার তুষিবের মুখটা দেখে যেতে ইচ্ছে হলো। তাসনিয়াকে সে বরাবরই নরম গোছের মানুষ হিসেবে জেনে এসেছে। তুষিবের ভবিষ্যতের কথা ভেবে সে যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে সে আবারও ভাববে, আত্মসমর্পণ করবে পুলিশের কাছে। হয়তো কয়েক বছর জেল খাটতে হবে, কিন্তু সে আবারও ফিরে আসবে তুসিবের কাছে, তাসনিয়ার কাছে। রাস্তায় প্রচুর ঝামেলা বাঁধিয়ে দিচ্ছিল শওকত। তাসনিয়া তাই তাকে একবার তুসিবের সাথে দেখা করানোর কথা ভেবেছে। শওকতের গাড়িতে করে বাড়িতে যখন এলো, তখন বাবা এগিয়ে এসে বলল, ওই নিমক হারাম বাড়িতে এসেছিল, কিছুতেই আমার নানু ভাইয়ের সাথে দেখা করতে দেব না, ওই শয়তানের সাথে। বাচ্চা তোর একার নয়, এই কথা মনে রাখবে। তাসনিয়ার পেছনে পেছনেই শওকতকে দেখিয়ে বাবার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ও শুধু একবার দেখা করতে চাই বাবা। মেয়ের উপর বিরক্ত হয়ে মাথা দোলাতে দোলাতে চলে গেলেন উনি। মা ফিরেছে শুনে জুবরান ছুটে এসেছিল মায়ের কাছে, কিন্তু এসে যাকে দেখলো তাতে 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 তার হৃদস্পন্দন থেমে গেল। শওকত এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল আষ্টে পৃষ্ঠে, গালে কপালে অসংখ্য চুমু দিয়ে বলল, আই এম সরি তুষিপ, বাবাকে ক্ষমা করো, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। জুবরান হা করে চেয়ে রইল। শওকতের পরিণতি দেখিয়ে তাসনিয়া নিজের চোখের জল আটকাতে পারল না, অথচ জুবরান কি ভীষণ শক্ত হয়ে এক দৃষ্টিতে বাবার দিকে চেয়ে রইল। একটুও নড়ল না, কাঁদল না, তার শুকনো চোখের কোথাও একটু জল দেখা দিল না। ও যে সেই তুষিপ নয়, ও জুবরান, ও সবার সামনে কাঁদে না। আমি তোমার কাছে আবারও ফিরে আসবো তুষিপ, তুমি আমাকে ক্ষমা করবে? তুষিপ চুপচাপ চেয়ে রইল। বাবা তার সাথে এত পাগলামি শুরু করেছে, তাতে সে একটা শব্দও করল না। তাসনিয়া কাঁদলো এই ভেবে তার ছেলেটা কতটা কষ্ট পেয়ে এমন শক্ত হয়ে গিয়েছে। যে বাবা বলতে পাগল ছিল, সেই ছেলে বাবার এমন কাকুতি মিনতির একটু টলছে না। তাসনিয়ার বাবা পুলিশকে শওকতের কথা জানিয়ে দিয়েছিল ফোনে। খবর পেয়ে একের পর এক পুলিশের গাড়ি এসে থামলো তাসনিয়াদের বাড়ির সামনে। কিছু বুঝে ওঠার পূর্বেই সারা বাড়ি ঘিরে ফেলল পুলিশ। শওকত আত্মরক্ষার জন্য পিস্তল বের করে তুষিবের মাথায় ঠেকিয়ে বলল, কেউ এগুলো শেষ করে দেবো সব, নিজেও মরবো, সবাইকে শেষ করব, সরো সবাই। তাসনিয়ার পায়ের মাটি সরে গেল তখন। এ কেমন বাবা? তুষিব অবাক চোখে বাবার দিকে চেয়ে রইল। কোনো বাবা আত্মরক্ষার জন্য ছেলের মাথায় গুলি ঠেকাতে পারে? তাসনিয়া কেঁদে বলল, আমার ছেলেকে ছাড়ো, তোমাকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে, ছেড়ে দাও। শওকত তুষিবকে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। তাসনিয়া চিৎকার করে কাঁদতে লাগল। শওকত তারপরেও কথা শুনল না। সে তার বাচ্চাকে মারতে পারে না, কিন্তু তাকে পালাতে হবে যে করেই হোক। তুষিবকে নিয়ে যেই দরজার বাইরে পা রাখতে যাবে, ঠিক তখনই শক্ত একটা মুষ্টাঘাতে ছিটকে পড়ে গেল শওকত। জুবরান গিয়ে তার সুপারম্যানকে জড়িয়ে ধরে কেঁদে উঠল হাউমাউ করে। শওকত যখন প্রথমবার তুষিবের সাথে দেখা করতে এসেছে, তখনই গুফরানকে ফোন কলে শওকতের কথা জানিয়ে দিয়েছিল তাসনিয়ার বাবা। আর খোঁজ পেয়ে সে ছুটে এসেছে। তার জীবনদশায় আর কেউই জুবরানের বাবা হয়ে উঠতে পারবে না। কনস্টেবলরা শওকতকে গ্রেফতার করলো, আর বাকিরা প্যারা স্পেশাল কমান্ডো ফোর্স মিলিটারি অফিসার লেফটেন্যান্ট কর্নেলকে দেখা মাত্রই একসাথে স্যালুট জানিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল। তাসনিয়া গুফরানের কোলে জুবরানকে দেখিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মানুষটার প্রতি আবারও ঋণী হয়ে পড়ল সে। শওকত যেতে যেতে চিৎকার করে বলল, আমি আবার ফিরবো তুষিপ, আমি তখন ভালো বাবা হব, আবার ফিরবো আমি। পুলিশ তাকে ঠেলতে ঠেলতে গাড়িতে তুলল। আর ফাঁক ফোকর দিয়ে সে দেখল তুষিব ওই লোকটার কাঁধে মাথা ফেলে কেঁদে যাচ্ছে।
পেছনে তাসনিয়া দাঁড়িয়ে ছেলের চোখের পানি মুছে দিচ্ছে। পরনে ইউনিফর্ম না থাকায় গুফরান সিদ্দিকীকে সে ঠাউর করে উঠতে পারেনি। সে বিড়বিড়িয়ে আওড়ালো, ওই লোকটা কে? ওই লোকটা আমার ছেলেকে যে কোলে নিয়েছে। বিয়ের আগে হোক কিংবা পরে, শওকতের সেই প্রেমিকার কথা শুনলেও কখনো নামধাম শোনেনি তাসনিয়া। গুফরান সিদ্দিকীর সাথে জড়িয়ে পড়ার পরেও না। কেসটা আদালতে না উঠলে সে জানতেই পারত না শওকত হোসেনের প্রেমিকাই রোহিণী সরকার। সে অমন শিক্ষিত সুন্দরী আধুনিকা নারীর প্রেমে পড়বে না কেন? শওকত হোসেন বরাবরই তাসনিয়াকে ওভাবেই চাইত। গুফরান সিদ্দিকী সেদিন খালি হাতে ফিরে গিয়েছিল তার কাছ থেকে, সবটা আড়াল করার কারণে। শওকতের গ্রেফতারের দিন জোবরান নিজেও বাবার সাথে চলে যেতে ইচ্ছুক হয়েছিল, কিন্তু মায়ের কারণেই যেতে পারেনি। বাবা যেবার 2 মাস পর বাড়ি ফিরেছিল, সেবার মা আর বাবাকে সে একসাথে বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখতে দেখেছিল। তারপর আর কখনো দেখেনি। তার ছোট্ট মনে এইটুকু বুঝে নিয়েছিল মা আর বাবার মধ্যে একটা অমীমাংসিত দ্বন্দ্ব লেগে আছে, যার কারণে বাবা মায়ের সামনে এসে দাঁড়াতে পারছে না, মাও বাবাকে ফেস করতে চাইছে না। তার উপর মিনিও একটা কারণ। সেদিন স্কুল থেকে ফেরার পথে গুফরানের ফোন কল পেয়েছিল তাসনিয়া। ফোন রিসিভ করার পর ওকেও কোনো কথা বলল না শুরুতে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর তাসনিয়া ইচ্ছে করে ফোনটা কেটে দিল। তারপর আর ফোন আসেনি। ফিজাকে একদিন ফোন করার পর জানতে পারল মিনি হসপিটালাইজড অনেক দিন ধরে। ওর প্রচণ্ড জ্বর। ভাইয়া জানাতে বারণ করেছিল, তাই তাকে তারা জানায়নি এতদিন। গুফরান সিদ্দিকীকে কয়েকটা কড়া কথা শোনানোর জন্য বারংবার ফোনে ট্রাই করার পরেও ফোনে পাওয়া যায়নি তাকে। ফিজাকে ফোন করার পর ফিজা জানালো তারা ও পাচ্ছে না ফোনে। কোনো বিপদ আপদ হলো কিনা তাও জানা চায়নি। আকাশ সম্মন রাগ দুঃখ অভিমান নিয়ে তাসনিয়া সব ছেড়ে ছুড়ে হাসপাতালে ছুটল। হাসপাতালের বেডে ছোট্ট শরীরটাকে পড়ে থাকতে দেখে তার মায়ের মন কেঁদে উঠেছিল প্রবলভাবে। মাকে বহুদিন পর দেখে পিট পিট করে তাকিয়েছিল মিনি। চোখের কোনা বেয়ে কানের কাছে অশ্রু গড়িয়ে পড়ছিল, যা বলে দিচ্ছিল, মিনি সরি মা,